আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি ক্লাস শুরু করবো 2-3 মিনিট পরে, বাট আমি ওভারভিউ দিয়ে আমরা পুরো হোল কোর্সে আমরা কি কি শিখবো। অ্যাকচুয়ালি হচ্ছে রিসার্চ ম্যাথোলজি যে কোর্সটা আমাদের, আপনি যদি আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আমরা যখন বেলি, যে কোনো আমাদের লাইফ মানে ব্যাচেলার হোক বা মাস্টার্স হোক, অনার্স হোক, যে কোনো সেকশনে এই কোর্সটাকে কিন্তু একটা বেসিক ধারণা সম্পর্কে দিয়ে দেওয়া হয়, কিন্তু ওভারঅল যে একটা রিসার্চ ম্যাথড যে একটা পুরো কোর্সটা যেরকম ভাবে অর্গানাইজ করে সাজাতে হয় সেটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক কিংবা পাবলিক হোক অথবা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি কোথাও দেখি নাই। মানে একটা বেসিক বই, রিসেন্টলি আমি একটা বইতে দেখলাম যে তাদের রিসার্চ মেথড যে কোর্সটা, সেটার মার্কেট রিসার্চ নাম, এটা হচ্ছে মার্কেটিং এর বই। মার্কেটিং যে অনার্সের মার্কেটিং, তাদের দেখলাম যে মানে বাংলাতে যেসব জিনিস তারা লিখছে স্টুডেন্টরা আসলে মুখস্থ বিদ্যার উপরে চলে গেছে, কিন্তু যখন আপনার বেসিক্যালি আপনি যখন একটা প্রপার রিসার্চ দাঁড় করাতে যাবেন, ওটা কখনোই আপনাকে হেল্প করবে না। সো এই জিনিসগুলো হচ্ছে একটা ল্যাকিংস। সো আশা করি সবাই ওই ল্যাকিংস গুলাই ওভারকাম করার জন্য কোর্সটাতে জয়েন করছেন। সো আমাদের কোর্সটা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্সে যাব। সো আপনি যদি একটা বেসিক ধারণা থাকে বা আপনার একটু অ্যাডভান্স লেভেলের ধারণা থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই যে জিনিসটা করতে হবে সবার সাথে কোঅপারেটিভ হতে হবে। এখন আপনি অ্যাডভান্স লেভেলে জানতেছেন, এখন আপনার কাছে বেসিক আপনার প্রয়োজন নাই, বাট অন্যরা কিন্তু জিরো থেকেই শুরু করতেছে। সো ওই জায়গায় আপনাকে একটু পেশেন্ট দিতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, আপনার যে লার্নিংস গুলো আপনার শেয়ার আউটকাম গুলো আপনি শেয়ার করবেন। তাহলে কি হবে, ক্লাসটা ইন্টারেক্টিভ হবে, সবাই সবার সাথে একটা আহ, কি বলে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউডে থাকবো যে আমি পারতেছি, আরেকজন পারতেছে না, আমি তাকে হেল্প করি। সো এই জিনিসগুলো আমাদেরকে মেক শিওর করতে হবে। সো এইরকম ফ্রেন্ডলি অ্যাটিটিউড, কারণ এখানে কিন্তু আমাদের কোনো মার্কিং নাই, কোনো কিছু নাই, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কোনো নাই। এখানে আমরা সবাই লার্নিং শিখতেছি, আর এখানে এই কোর্সটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করতেছি, কমিউনিটি বিল্ড করতেছি। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা একজন একজনকে হেল্প করব। ওভারঅল যতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়তো বা আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকবে সেগুলো আপনারা শেয়ার করবেন, আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমি আপনাদের শেয়ার করবো। সো এই ওভারঅল একটা ওভারঅল ফ্রেন্ডলি অ্যাটিটিউড, ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে আমরা লার্নিংটা শিখবো। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো সবাই থেকে আমি এই জিনিসটা আশা করবো যে সবাই সবার সাথে হেল্পফুল থাকবেন। কেউ হয়তোবা আমার কোনো একটা জিনিস হয়তোবা আমি জানতেছি না, সেই জিনিসটা হয়তোবা আপনারা জানেন, সেটাও শেয়ার করবেন। তাহলে কি হবে, আপনাদের থেকেও আমি শিখতে পারবো। জাস্ট এই জিনিসগুলোই হচ্ছে ওভারঅল ব্লেন্ড করে আমরা কোর্সটা সাজাইছি। সো আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন কোর্স। সো আমরা কিভাবে কি কোর্স ম্যাপটা কিভাবে যাব। সো আমাদের টোটাল 12টা না 12টার মতো ক্লাস। সো হোপফুলি আমরা খুব আহ, আশা করি আপনারা অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো আমি আগেই শেয়ার করলাম। সো ওই যে অনেক সময় যেটা হয় যে ক্লাসের মাঝ পথে এসে মানে বিগিনিং দ্য কোর্স যে 6-7 ক্লাস পরে আপনি দেখতেছেন যে আপনার ওই জিনিসগুলা হচ্ছে, বা 2-3টা ক্লাসের পরে যেটা হয় যে অনেকেই ক্লাসে রেগুলার থাকেন না। কাইন্ডলি এই কাজটা করবেন না, আপনার লার্নিং জানার জন্য অবশ্যই সবগুলা ক্লাস অ্যাটেন্ড করা জরুরি। আর আরেকটা জিনিস হচ্ছে যে কারো কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেওয়া দিবেন। আমাকে আমার ইমেইল আছে, আর আমি আপনাদেরকে আমাদের যে ইমেল একটা দিয়ে দিব, যেখানে হচ্ছে একটা এক্সেল শিট থাকবে, সেখানে আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, আপনাদের ডেজিগনেশন এবং অর্গানাইজেশন নেম লিখবেন, বা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন সেই জিনিসগুলো শেয়ার করবেন। কারণ অনেক সময় ইমেলে আমাদের কমেন্ট কোনো কিছু দেওয়া থাকলে আমি সেগুলো ইমেলে প্রোভাইড করব। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন সবাই। সো কারো কারো কোন ইস থাকলে ক্লাসের আগে একটু বলতে পারেন, আমি কোয়ারিজগুলো শেয়ার করে দেন আমরা ক্লাসে চলে যাব। সো হোপফুলি বুঝতে পারছি যে কারো কারো কোয়ারিজ নাই। সো আমি একটু জিনিস একটু সবার থেকে, আচ্ছা রিসার্চ মানে কি সবাই একটু বলেন তো, আপনাদের আইডিয়াগুলো শেয়ার করেন যে রিসার্চ সম্পর্কে, যে রিসার্চ বলতে আপনারা কি বুঝেন, বা মানে এটা সম্পর্কে কি জানেন, একটু আইডিয়াগুলো শেয়ার করেন। আসসালামু আলাইকুম। জি স্যার। আমার রিসার্চটা হচ্ছে যে আমরা এক কথা যদি বুঝি, এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ আইডিয়া জেনারেট করা।
এক্সিস্টিং যে সিস্টেমটা আছে বা এক্সিস্টিং পলিসিসকে অ্যানালাইজ করে নতুন একটা আইডিয়া জেনারেট করা, যাতে সময়ের সাথে খাপ খাওয়ানো যায় বা সময়কে অ্যানালাইজ করা যায় অন কাইন্ড অফ। জি থ্যাংক জি ইউ। স্যার, নাইস নাইস নাইস, ডেফিনেশনটা অনেক সুন্দর হয়েছে। আরো দু একজন থেকে আমি জানতে চাচ্ছি প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, বলবো আমি? জি ম্যাম, জি স্যার জি, আমি মনিরা ম্যাম। আচ্ছা, আচ্ছা, ঠিক একজন আছে, একজন করে বলি আরেক আমরা। যিনি বলতে ওকে শুরু করেছিলেন উনি বলুক, তারপরে আমি আচ্ছা, বলবো। জি জি শিওর। স্যার ম্যাম বলুক, সমস্যা নাই, আমি আচ্ছা, ওকে। পরে বলছি। Okay, thank you so much. Research basically, when we carry out a piece of work that is systematic and targeted way of studying a subject, to explore or examine something, to identify something new, to generate new knowledge, to contribute to new information or new knowledge, যেটার কিনা আমাদের অ্যাপ্লিকেবিলিটি থাকবে পলিসি প্রোগ্রাম, এবং সেটা ডাইভার্সিফাইড এরিয়াতে যে কোনো বিষয় হতে পারে, through systematic way of data collecting data, analyzing data and writing a report জি ম্যাম। to increase the knowledge, basically to জি, contribute to knowledge production. ওকে, জি নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, রিসার্চ বলতে যেটা আমি মনে করি যে রিসার্চ ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড মেথোডোলজিক্যাল প্রসেস অফ স্টাডি ইন অর্ডার টু ডিসকভার নিউ নলেজ থ্রু এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন। অর্থাৎ আমার কাছে যেটা মনে হয়, এটা একটা রিসার্চ হচ্ছে, রিসার্চ বলতে আসলে বোঝায় রিসার্চ মানে নতুন করে আবার খোঁজা, অর্থাৎ সেটা একটা সিস্টেমেটিক এবং মেথোডোলজিক্যাল প্রসেসে সেটা খোঁজা বা স্টাডি করা, যাতে আমরা নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারি, এবং এই সৃষ্টিটা হবে মূলত একটা এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন উপর বেস করে। ডেটা ডেটা কালেকশনের মাধ্যমে বা ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে। জি স্যার, জি স্যার। নাইস নাইস। দিস মাই পার্সোনাল অপিনিয়ন অ্যাবাউট রিসার্চ। না, নাইস নাইস নাইস। আর থ্যাংক কারো ইউ। কোনো আইডিয়া যদি থাকে একটু শেয়ার করেন। আমার মনে হয় যে রিসার্চটা এমন যে কোনো একটা সমস্যা অথবা নতুন কোনো সম্ভাবনা, তো এইটাকে মেজারমেন্ট করার চিন্তায় ডাটা কালেকশন পূর্বক সেটা কম্পাইল করা, প্রসেস করা, তারপরে একটা সময় উপযোগী একটা রিপোর্ট সামনে নিয়ে আসা। জি জি, নাইস নাইস। তো আমি একটা জিনিস বলি, রিসার্চ শব্দটা যেটা, সেটা কিন্তু আসছে একটা ফ্রেঞ্চ শব্দ থেকে, সেটা বলে রিসার্চার। মানে রিসার্চ কি অর্থ হচ্ছে পুনরায় বা আবার, আর সার্চ বা CHERCS এটা হচ্ছে অনুসন্ধান করা। সো রিসার্চ ওয়ার্ডটা হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ থেকে। সো রিসার্চ কি, আমরা যদি বলি একদম বেসিক ভাষায়, যে নতুন একটা গবেষণা বা পুরানো কোনো জ্ঞানকে নিয়ে আমরা ডেটা অ্যানালাইসিস বা এটা সত্য অনুসন্ধান করে এটা যাচাই করা, যেটা আমি যে রিসার্চটা করতেছি এটা কতটুকু ডেটায়, কতটুকু আমাকে ভ্যালিডেট করতেছে, কতটুকু আমার সোশ্যাল ইম্প্যাক্ট ফেলতেছে, কতটুকু আমার পলিসি ইমপ্লিকেশনে কাজ করতেছে, কতটুকু আমার বিজনেসে কাজ করতেছে। বা যদি সাইন্টিফিক রিসার্চে যাই, যে যেই রিসার্চটা করতেছি সেই থিওরিটা আমাকে কিভাবে আমাদের কম্পাইল, যেমন ফিজিক্স নিয়ে কোনো কেউ যখন কাজ করতেছে, তার যেই থিওরি বা যেই মডেলটা আসতেছে বা যেই ইকুয়েশনটা আসতেছে, সেটা ইন ফিউচার সেটা কিভাবে কাজ করতেছে, মেডিকেলের ক্ষেত্রে কিভাবে সেই হেলথ রিলেটেড ডেটাগুলা কাজ করতেছে, ওভারঅল সেই জিনিসগুলোকে আমরা যদি বলি রিসার্চ, সেই জিনিসটা আমরা রিসার্চ হিসাবে বুঝতে পারি। আর রিসার্চের যেই বেসিক জিনিসগুলো আমি ফার্স্টে শেয়ার করেছি, অনেকের মাধ্যমে জানলাম যে রিসার্চ কি। রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক এবং অর্গানাইজড প্রসেস, যেখানে আমরা খুঁজে বেড়াই আমাদের যে কোশ্চেনগুলো থাকে সেটার অ্যান্সারগুলার, এবং এটার অর যেটা বলি, আমরা কোনো প্রবলেমের সলভ করার জন্য কিভাবে করি, ডেটা কালেকশন বা অ্যানালাইজ, বা কোনো প্রিভিয়াস ডেটা ইন্টারপ্রেট করে, বা পুরনো পুরনো কোনো রিসার্চের নিয়ে সেটাকে আবার নতুনভাবে ফাইন্ড আউট করে নতুনভাবে প্রেজেন্ট করার জন্য এই রিসার্চগুলো করি। সো রিসার্চ হচ্ছে কমপ্লিটলি একটা সিস্টেমেটিক এবং অর্গানাইজড প্রসেস টু ফাইন্ডিং দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন অর সলভিং দ্য প্রবলেম বাই কালেক্টিং ডেটা, অ্যানালাইজিং ডেটা এবং ইন্টারপ্রেটিং ডেটা। সো এই সিম্পল। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সরি, একটু মানে
ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার চেঞ্জ, ওইখানে এক ওয়েদার এখানে এক ওয়েদার অ্যাকচুয়ালি, সো যার কারণে একটু কনসিডারেবল থাকবেন বিষয়টা ঠান্ডার জন্য। জি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? শিওর স্যার। জি হ্যাঁ, আচ্ছা, আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে রিসার্চ মেথোলজি ফার্স্ট ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা জানবো যে ওভারঅল রিসার্চটা কি হবে, আমাদের ধাপে ধাপে আমরা যাব। আমি এর আগে একটু জিনিস একটু শেয়ার করে নিই আপনাদের সাথে, আরেকটা জিনিস, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের ওভারঅল ক্লাস মডিউলটা কি থাকবে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ রিসার্চ মেথোলজি, আমাদের যে আজকে যেই তারপর সেকেন্ড ক্লাসটা থাকবে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। 3 নাম্বার ক্লাসটা হবে রিসার্চ প্রবলেম অ্যান্ড আইডেন্টিফিকেশন। মানে এই তিনটা জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে আমার ইন্ট্রোডাকশন পার্ট, এই যে ইন্ট্রোডাকশন থাকে চ্যাপ্টার 1 সেই জিনিস। তারপরে হচ্ছে চ্যাপ্টার 2 যেটা থাকে লিটারেচার রিভিউ কিভাবে করতে হয়, কারণ লিটারেচার রিভিউটা একটু কি বলে বলে আমরা যদি বলি একটু টাফ জিনিস, কিভাবে লিটারেচার রিভিউ ফাইন করতে হয় কিভাবে করতে হয়, তো সেই কারণে আমাদের এটা দুইটা ক্লাস। তো চ্যাপ্টার 2 হচ্ছে লিটারেচার রিভিউ, যেটা হচ্ছে ক্লাস 4 and 5 আমরা শিখবো। তারপর হচ্ছে চ্যাপ্টার 3, যে যে ডেটা অ্যানালাইসিস বা যে রিসার্চ ম্যাথোলজি যেটাকে বলি আমরা, চ্যাপ্টার 3 রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং, ডেটা এথিক্স, রিসার্চ ইন্টিগ্রিটি, এগুলো মিলে একটা হচ্ছে চ্যাপ্টার 3 যেই পার্টটা থাকবে। তারপরে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কোয়ালিটেটিভ ডেটা কালেকশন কিভাবে করতে হয়, এইগুলো থাকবে একটা চ্যাপ্টার। মিক্স মেথড রিসার্চ কিভাবে করতে হয় সেটা থাকবে। অবশ্যই কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশনে আপনার একটা জাস্ট বেসিক একটা ধারণা দিব এসপিএসএস এবং স্মার্ট পিএলএস সম্পর্কে, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, কারণ এই দুটার আমাদের ব্রিফ কোর্স অলরেডি আমরা শুরু করতেছি এবং নেক্সট বের সামনে শুরু হবে। দেন হচ্ছে ক্লাস 11 যেটা থাকবে এপিএ রেফারেন্স এবং সাইটেশন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি ওভারঅল সব কিছু করলেন, প্রপার ওয়েতে যদি আপনি রেফারেন্সিং না করেন, সাইটেশন না করেন, আপনার প্লেগারিজম আপনি ধরা খাবেন। আপনি অনেক কিছুতে গিয়ে সেটা আপনার ইন্ট্রিগিটি বা আপনার যেই অরিজিনিটি অফ রিসার্চ সেটা থাকবে না। সো ও প্রপার ওয়েতে এপিএ রেফারেন্স কীভাবে করতে হয় এবং সাইটেশন কীভাবে করতে হয় সেটা থাকবে। এবং ফাইনালি রিসার্চ রিপোর্ট রাইটিং, যেটা কিভাবে করতে হয়, যেমন চ্যাপ্টার ওয়াইজ কিভাবে সাজাতে হয়, কিভাবে নিউমেরিক্যালি সাজাতে হয়, কিভাবে টেবিলগুলোকে এপি স্টাইলে করতে হয়। সো ওভারঅল জিনিসগুলো আমরা এই 12টা ক্লাসে শিখবো। সো আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের এই লার্নিং সেশনটা খুব ভালো মতনই যাবে, সবাই কোঅপারেটিভ অপারেটিভ থাকবেন এখানে সবাই সবার সাথে। একটু মেনশন করি, এখানে আমার প্রিভিয়াস ক্লাসের 2-3 জন আছেন যারা প্রিভিয়াস কোর্সগুলো করেছে, তো তারা সবাই দেখেছে যে আমাদের এখানে সবাই আমরা একজনের সাথে কোঅপারেটিভ ছিলাম। সো এই জিনিসটা আমরা মেনটেন করব। সো শুরু করতেছি। রিসার্চ কি? রিসার্চ আমরা কয়েকটা ভাবে বলতে, রিসার্চ মিনস সিস্টেমেটিক স্টাডি টু ফাইন্ড অ্যান্সার। আমি যেটা ফার্স্টে অনেকের অ্যান্সার আমি যখন জিজ্ঞেস করলাম সবাই সেটা বলছে, যে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা আমাদের যে কোশ্চেনগুলো থাকবে, আমরা যখন একটা রিসার্চ করে কোশ্চেন থাকে, প্লিজ মাইকটা মিউট মিউট করে রাখবেন, আসতেছে অনেকেরই ওইখান থেকে সাউন্ড। সো রিসার্চটা হচ্ছে সিস্টেমেটিক স্টাডি টু ফাইন্ড অ্যান্সার, সেটা আমরা ডেটা কালেকশনের মধ্যেও করতে পারি বা যেটার মধ্যেও করতে পারি, যে কোনো কিছুর মাধ্যমে। তারপরে কি, ইউজ টু ডিসকভার নিউ নলেজ অর ইমপ্রুভ ডিসিশন। মানে আমরা রিসার্চ কেন করি, কোনো নিউ নলেজ ডিসকভার করতে বা প্রিভিয়াস নলেজকে, যে নলেজ থেকে যে ডেটা যে ফাইন্ডিংসগুলো আছে সেটার ইমপ্রুভ ডিসিশন করার জন্য আমরা রিসার্চগুলো করি। রিসার্চ কি কি করে, কমন ইন বিজনেস, ইকোনমিক্স, সোশিওলজি, ম্যানেজমেন্ট, অলসো ইন থিসিস যেগুলো আমরা রাইট করি, রিসার্চ পেপার বা থিসিস রাইটিং, সেটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল বা পাবলিক হেলথ। এই পাবলিক হেলথ না, সরি, হচ্ছে আপনার মেডিকেল সায়েন্স যেগুলো, আমরা সেইগুলোর ক্ষেত্রে আমরা রিসার্চগুলো করে থাকি। আমরা রিসার্চ কেন করি দেখেন, ফার্স্টে একজন স্যার বলেছিলেন যে টু সলভ রিয়েল লাইফ প্রবলেম। অ্যাবসলিউটলি আমাদের রিসার্চগুলো করতে হয় কি, রিয়েল লাইফ প্রবলেমসগুলো সলভ করার জন্য। দেন হচ্ছে সাপোর্ট বিজনেস অ্যান্ড পলিসি ডিসিশন। আমাদের এক ম্যাম তার অ্যান্সারগুলোতেই বলেছিল যে সাপোর্ট করার জন্য, যে আমাদের রিসার্চের মাধ্যমে যে অ্যান্সারগুলো পাবো সেগুলো আমাদের কি পলিসি মেকিংয়ে আমরা রেডি করতে প্রোভাইড করতে পারি। বিজনেস সাপোর্ট, এখন আপনি একটা ধরেন কোনো অর্গানাইজেশনে আপনি যখন একটা রিসার্চ করতেছেন, তখন সেইখান থেকে আপনি যেই অ্যান্সারগুলো পাবেন, যে ফাইন্ডিংসগুলো পাবেন, সেটা আপনার বিজনেসকে সাপোর্ট করবে। দেন হচ্ছে
যদি আমরা বলি যে প্রোডাক্ট বা কোনো বিজনেসের কি করতে হয়, ইমপ্রুভ সার্ভিস, রিসার্চের মাধ্যমে ডেটা কালেকশনের মাধ্যমে আমরা যে রিসার্চ অ্যানালিসিস ফাইন্ডিংস গুলো করি, সেগুলো কি সার্ভিসের বা প্রোডাক্ট বা স্ট্র্যাটেজি রেডি করার জন্য যেই ইমপ্রুভমেন্ট দরকার, সেই জিনিসগুলো আমরা রিসার্চের মাধ্যমে করি। আদারওয়াইজ দেখেন একটা জিনিস হল, আপনি একটা কোনো একটা প্রবলেম ফেস করলেন, ধরেন আপনি একটা এক্সাম্পল দিই, দেখেন বাংলা আপনার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, যার ইভালি, যখন ইভালি কোম্পানিটা যখন মার্চ করলো, মানে খুব বুম করলো 2019-20 দিকে, তো তখন কিন্তু হিউজ পরিমাণ তারা বিজনেস করতেছে। তো ওইখানে ল্যাকিংস কি ছিল দেখেন, মানুষ কিন্তু প্রোডাক্ট করতেছে, তারা টাকা দিয়ে পারচেস করতেছে, বাট প্রোডাক্ট ডেলিভারি টাইম মতন আসতেছে না, কিন্তু ওই দিক দিয়ে মালিক পক্ষ তারা টাকা পয়সা নিয়ে নিজেদের আখের গুছায় ফেললো। এটার কারণ একটাই, তখনও কিন্তু আমাদের ই কমার্স মার্কেটের কোনো কি বলে এটাকে, কোনো লস ছিল না, কোনো কিছু ছিল না, যার কারণে ই ভ্যালি, ই অরেঞ্জ, আরো নানান কোম্পানি আসলো, আইসা তারা হিউজ একটা অ্যামাউন্ট মার্কেট থেকে নিয়ে তারা চলে গেল, ফ্রড করলো, কাস্টমাররা টাকা দিয়েও টাকা পাইলো না। তো এরকম অনেকেই সাফার হয়েছে, আপনার আশেপাশে দেখেন, ইভালিতে ইনভেস্ট করছে, টাকা পয়সা আর ফেরত পায়নি। তো তারপরে গভর্নমেন্ট কি করলো, 2021-22 গিয়ে তারা ই বিজনেসের ক্ষেত্রে, ই কমার্সের ক্ষেত্রে, এফ কমার্স, ফেসবুক কমার্স বা যেই কমার্সের গুলোই কথা বলি, সেখানে তারা একটা ল ইমপ্লিমেন্ট করলো যে ল ইমপ্লিমেন্টেশন। আগে কিন্তু আমাদের এই ল ইমপ্লিমেন্টেশন ছিল না, যার জন্য তারা এই জিনিসগুলা করতে পারছে। সো এটা কি কিসের মাধ্যমে হয়েছে, রিসার্চ করার পরে যে কোথায় কোথায় আমাদের ল্যাকিংস গুলা ছিল। সো সেই ল্যাকিংস গুলার মাধ্যমেই কিন্তু ল ডিসিশন পলিসি মেকিং গুলা হলো। সো এই জিনিসগুলাই হয়, রিসার্চ করাই হয় যে হয় বিজনেসের ইমপ্রুভমেন্ট করার জন্য, অথবা পলিসি ইমপ্লিকেশনের জন্য, বা যদি আমরা বলি সায়েন্সের ক্ষেত্রে নতুন কোনো ইকুয়েশন রেডি করার জন্য, ইকোনমিক্সের ক্ষেত্রে কোনো ইকুয়েশন রেডি, বা ইকোনমিক্স কিভাবে গ্রো করতেছে, বা কিভাবে ইন ফিউচার ইনফ্লেশন রেট কিভাবে বাড়বে, এইসব রিলেটেড করার জন্য এই রিসার্চগুলো আমরা করে থাকি। দেন এখন আসি, রিসার্চ আর কমন সেন্সের একটা পার্থক্য আছে। কমন সেন্স কি, বেসড অন অপিনিয়ন অর এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স এবং অপিনিয়ন থেকে আপনি কমন সেন্স আমরা বলতে পারি। আর রিসার্চটা কি, বেসড অন ডেটা এবং এভিডেন্স। আপনার কাছে যখন ডেটা থাকবে, আপনার কাছে যখন এভিডেন্স থাকবে, তখনই সেটা আমরা রিসার্চ হিসাবে ধরতে পারবো। আর রিসার্চ অলওয়েজ কি করে, সাইন্টিফিক স্টেপস ফলো করে। কি আপনার কি কি সাইন্টিফিক স্টেপস থাকে, সেখানে ডেফিনেটলি লিটারেচার রিভিউ থাকবে, ডেটা অ্যানালাইসিস থাকবে, ডেটা কালেকশন মেথড, এইসব জিনিস হচ্ছে রিসার্চের সাইন্টিফিক স্টেপ। বাট যখন কমন সেন্সে আপনি আপনার অপিনিয়ন বলবেন, বা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি এটা বললেন, কিন্তু সেখানে কোনো হয়তো বা ডেটা নাই বা এভিডেন্স ছাড়া আপনি সেটাকে রিসার্চ, আমরা এভিডেন্স ওর ডেটা ছাড়া আমরা কখনো সেটাকে রিসার্চ বলতে পারি না। আর আরেকটা জিনিস হচ্ছে, রিসার্চ অলওয়েজ সায়েন্টিফিক স্টেপগুলো ফলো করে। যে যদি সায়েন্টিফিক স্টেপ ফলো না করে, সেটা রিসার্চ হবে না। সো সায়েন্টিফিক স্টেপগুলো ফলো করে রিসার্চ। এখন রিসার্চ ম্যাথোলজিটা কি, রিসার্চ মেথড কি, ইট এক্সপ্লেন্স হাউ রিসার্চ ইজ কন্ডাক্ট, মানে আমরা কিভাবে রিসার্চটা করা হয়। ফার্স্টে আমরা চ্যাপ্টার 1 কি লিখি, ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 লিটারেচার রিভিউ, চ্যাপ্টার 3 হচ্ছে ডেটা রিসার্চ মেথোলজি, চ্যাপ্টার 4 ডেটা অ্যানালাইসিস, চ্যাপ্টার 5 ডিসিশন অ্যান্ড কনক্লুশন। এখন এখানে আছে দেখেন, লিটারেচার রিভিউ জিনিসটা অনেক ফার্স্ট একটা জিনিস, একটা ইন্ট্রোডাকশন। এখন আপনি একটা টপিক নেবেন, আপনি ধরেন সোশ্যাল সায়েন্সের একটা টপিক বা মার্কেটিং এর একটা টপিক নিলেন, টপিকটা কিন্তু ব্রড, ওই ব্রড টপিক নিয়ে কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন। আপনার রিসার্চ করতে হবে ব্রড টপিকটাকে একটা ন্যারো ডাউন করে। আমরা যেমন ফানেল দেখি না, ফানেলটা কি উপরে বড়, নিচে গিয়ে একদম চিকুন হয়ে যাচ্ছে। সো ওই ন্যারো ডাউন করেই আমরা রিসার্চটা স্টার্ট করি। সো এই জিনিসগুলো আমরা রিসার্চ মেথোডলজি যে শিখবো, যে কিভাবে একটা জেনারেল টপিককে একদম ন্যারো ডাউন করে সেটার উপর কাজ করতে হয়। সেখানে কি থাকবে, অবশ্যই ডেটা কালেকশন কিভাবে করতে হয়, কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে লিটারেচার রিভিউ রাইট করতে হবে। সো সেই জিনিসগুলো আমরা শিখবো। এবং আরেকটা জিনিস হচ্ছে ডেটা কালেকশন, বা আমরা যাই বলি সেটা আমরা কিভাবে এনশিওর করে অ্যাকুরেসি এবং রিলেবিলিটি কিভাবে এনশিওর করবে, সেই জিনিসটা আমরা রিসার্চ মেথোলজির মাধ্যমে জানবো। সো আমাকে মেক শিওর করতে হবে কিভাবে প্রপার ওয়েতে আমি আমার টপিকটাকে একদম ন্যারো ডাউন করবে, একদম ন্যারো ডাউন। যখন ব্রড টপিক নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন হচ্ছে বিশাল বড় একটা ব্রড, কিন্তু ব্রড টপিকে আপনাকে ফাইনাল রেজাল্টটা খুব কম দিবে, প্রত্যেকটা জিনিসের দিবে। যখন আপনি একটা স্পেসিফিক, লাইক যদি বলি ই কমার্স সাইটের যে ফ্রড, এখন ফ্রডগুলা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে, বা কাইন্ডলি ইন মিউট ইউর মাইক প্লিজ। সো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সবগুলো কিন্তু আমরা
যদি আলাদা আলাদা স্টেপ ভাবে করি যে কোন কোম্পানি বা কোন রিজিয়নে বেশি হচ্ছে, ধরেন আমরা ধরলাম চিটাগং রিজিয়নে ফ্রডটা বেশি হচ্ছে, সো আমরা একটা রিসার্চ করলাম চিটাগং রিজিয়ন নিয়ে, সো ওইটাকে ফাইনাল ডাউন করে ন্যারো ডাউন করলাম, বা আহ, কোনো কি বলে মার্জ ইকোনমিতে কিরকম ইফেক্ট ফেলতেছে, সো একদম জিনিসগুলোকে আমরা ন্যারো ডাউন করে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন পার্টে যাবে। ধরেন ফার্স্টে কি আমি একটা টপিক মার্কেটিংয়ের ভাস্ট টপিক আছে, কনজিউমার বিহেভিয়ার আছে, সেগমেন্টেশনে যদি আমি যাই, তারপরে ব্র্যান্ডিং আছে, লয়্যালটি আছে, অনেক কিছু আছে। তো সেখান থেকে যদি আমি একটা স্পেসিফিক নিয়ে আসি কনজিউমার বিহেভিয়ার, এখন কনজিউমার বিহেভিয়ারে কি দেয়ার আর সেভারাল পার্ট, যে আপনার জেনজিদের কনজিউমার কি বিহেভিয়ার কি, বা আলফাদের, বা এরকম সব এরকম জিনিসগুলোকে আমি যখন ন্যারো ডাউন করে একটা ন্যারো ডাউন নিয়ে আসবো, তখন আমার রিসার্চের বেসটা দাঁড়ালো যে আমার ইন্ট্রোডাকশন, আমি জানতে পারলাম যে আমার রিসার্চটা কিসের উপর আসবে। সেখান থেকে আমি কি করব, সেখান থেকে আমি আগে আমার রিসার্চের গ্যাপগুলা বের করব। কিভাবে রিসার্চ গ্যাপ বের করব সেটা তো আমরা নেক্সট ক্লাসে জানবো, বাট একটা জিনিস হচ্ছে প্রিভিয়াস স্টাডিগুলোর থেকে দেখবো যে কি কি গ্যাপ সেখানে আছে, সেই গ্যাপগুলো ফাইন্ড আউট করে আমরা এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য ওই রিসার্চ গ্যাপটা ফাইন্ড আউট করবো। সেখান থেকে আমি আমার রিসার্চ কোশ্চেন বের করবো, যে কি আমি কি জানতে চাচ্ছি রিসার্চ কোশ্চেনে, ওইটার উপর বেস করি আমার মেন রিসার্চ হবে, যে আমি এটার অ্যান্সারগুলো কি দেবো। যে আমরা দেখেন প্রিভিয়াস স্লাইডেই তো একটা কথা বলছি যে রিসার্চ মিনস সিস্টেমেটিক স্টাডি টু ফাইন্ড অ্যান্সার, কিসের, ওই যে আমি যে কোশ্চেনগুলো বের করবো সেই অ্যান্সারগুলো ফাইন্ড করার জন্য বের করা হচ্ছে আমার সিস্টেমিক ওয়েতে বের করব। সো আমার হচ্ছে আগে রিসার্চ গ্যাপটা জানতে হবে, কি প্রিভিয়াস স্টাডি থেকে কি কি জিনিস জানতেছি, সেই জিনিসগুলো গ্যাপগুলোকে মার্চ করে একটা নতুন সেই জিনিসটাকে আমি আমার আইডিয়া জেনারেট করব, সেখান থেকে আমার রিসার্চ যেই কোশ্চেনগুলো থাকবে সেগুলো অবজেক্টিভ আদার ওয়ে লিখবো। দেন হচ্ছে আমি লিটারেচার রিভিউতে যাব। ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ যে এই দুটো জিনিস কিন্তু প্যারালালি যাবে। আপনি আগে অনেকে যেটা করে হচ্ছে আগে লিটারেচার রিভিউ করে দেন ইন্ট্রোডাকশন করে, ফাইন, ইটস ওকে, কারণ লিটারেচার রিভিউ থেকে যে আইডিয়াগুলো পাবেন সেগুলো দিয়ে আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টগুলোও লিখতে পারবেন। সো দুটা একটার পরিপূরক, লিটারেচার রিভিউ এবং হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ওই জিনিসগুলো আমাকে মাথায় রেখে কাজ করতে হবে। তার- তারপরে কি আমার ডেটা অ্যানালাইসিস, বা সরি রিসার্চ মেথডোলজি, আমি কি রিসার্চে যাব, সেটা কি কোয়ান্টিটেটিভ যাবে না কোয়ালিটেটিভ রিসার্চ যাবে না মিক্সড মেথড যাবে, সেই জিনিসটা আমার ডিপেন্ড করবে ডেটা রিসার্চ মেথডোলজিতে। তারপরে হচ্ছে কিভাবে এখানে আমরা আরও জানবো ফর কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা কি টাইপ কোশ্চেন রেডি করবো, সার্ভে কোশ্চেনগুলো কিভাবে রেডি করব, কিভাবে কি বলে এটাকে লাইকার্ট স্কেলের কোশ্চেনারি রেডি করতে হয়। সো সেই জিনিসগুলো আমরা সিস্টেমেটিক অ্যাপ্রোচে জানতে পারবো। তারপরে হচ্ছে কিভাবে আমাদের অ্যানালাইসিসগুলো করতে হয়, ওটার বেসিক টাইমে বলছে স্মার্ট পিএলএস এর স্পেসেসের একটা বেসিক দেখাবো, যে কিভাবে সেখান থেকে আমরা ডেটা অ্যানালাইসিস করে আমরা রেজাল্টগুলো ইনপুট করি। আর হচ্ছে তারপরে হচ্ছে কিভাবে আমরা ইন্টারপ্রেট করবো এপি স্টাইলে। দেন আমাদের ডিসকাশন, সেটা টোটালি আমার নিজের ডিসকাশন থাকবে, যে কিভাবে থাকবো আমরা আমার রিসার্চের উপর বেস করে। সো এই জিনিসগুলো হচ্ছে রিলেবিলিটি জানবো, প্রিভিয়াস স্টাডির সাথে কিভাবে হয়েছে, বা আমার যে হাইপোথেসিস ডেভেলপমেন্ট করব সেইখানে আমার হাইপোথেসিসটা অ্যাকসেপ্টেড হলো কি অর রিজেক্টেড হলো, সেই জিনিসগুলো। তারপরে যেটা বললাম রিসার্চ কি তিন টাইপ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, সেটা হচ্ছে সার্ভে, নিউমেরিক্যাল ডেটা, স্ট্যাটিস্টিক্স। কোয়ালিটেটিভ হচ্ছে ইন্টারভিউ, ফোকাস গ্রুপ বা অবজারভেশন বা কেস স্টাডি। আর মিক্স মেথড হচ্ছে কম্বাইনেশন অফ বোথ, দুইটার মিক্স মেথডে যে রিসার্চটা হয় সেই জিনিসটা। সো বেসিক্যালি সবচেয়ে সবচেয়ে অ্যাকসেপ্টেবল সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি আপনি কোয়ান্টিটিভ রিসার্চটা করেন, সেক্ষেত্রে আপনি ডেটা নিয়ে যখন কাজ করবেন আপনার রিসার্চের বেসটা অনেক বেশি স্ট্রং হবে। কোয়ালিটেটিভ থেকে কোয়ান্টিটিভ ডেটা রিসার্চের ভ্যালুটা একটু বেশি ক্যারি করে। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন। কোয়ান্টিটিভ ডেটা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যখন আপনি একটা রিসার্চ করবেন। যত বেশি কোয়ান্টিটিভ ডেটা রিসার্চ করবেন তত বেশি আপনার বাড়বে। যেমন হচ্ছে আপনি যখন কোনো জার্নালে আপনার রিসার্চটা পাবলিশ করতে যাবেন, কোয়ান্টিটিভ রিসার্চগুলোর ভ্যালুটা বেশি বেশি ক্যারি করে। যেমন আপনি মার্কেটিংয়ের, আমি একটা এক্সাম্পল রেডি করছি, মার্কেটিংয়ের জন্য আমরা কি কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে করতে পারি। তারপর এইচআর এমপ্লয় মোটিভেশন, যারা এইচআর আছে তারা এমপ্লয় মোটিভেশন স্টাডি, মানে এক্সাম্পল বললাম। ইকোনমিক্সের ক্ষেত্রে ইম্প্যাক্ট অফ
ইনফ্লেশন অন ইকোনমিক, সোশিওলজির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এফেক্টস অন ইউথ, ইউথের মাঝে সোশ্যাল মিডিয়ার কিভাবে ইফেক্ট হচ্ছে, পজিটিভ না নেগেটিভ, এগুলো নিয়েও রিসার্চ হচ্ছে, ডাটা কালেকশন। ন্যাচারাল সায়েন্সের কি আছে, যে অবজারভিং ওয়েদার চেঞ্জেস অ্যান্ড রেইনফল প্যাটার্ন, এগুলা করে থাকে। তারপরে হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্সের কি টেস্টিং স্ট্রেংথ অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, যেমন আয়রনের ম্যাটেরিয়াল কি ওরা যখন ল্যাবে টেস্ট করে, এই জিনিসগুলো তো ল্যাবে টেস্ট করা হয়। বা আর ন্যাচারাল সায়েন্সের যেগুলো, ওগুলো ডেটা, যেমন ডেটা নেওয়া হয় যে কতটুকু রেইনফল হলো, কত মিলিমিটার হলো, তারপরে ওয়েদার কিরকম চেঞ্জ হয়েছে। দেখেন বাংলাদেশে কিন্তু হুট করে এবছর অনেক বেশি শীত পড়া শুরু হয়েছে। এই লাস্ট 30 বা 40 ইয়ার্সে কিন্তু এরকম ঠান্ডা পড়ে নাই, যেটা আমি ডেটা দেখে জানতে পারলাম। যে সো এই যে এই ডেটা কালেকশনগুলো কেন হচ্ছে, যদি কেউ চিন্তা করে যে 2026-এ হয় কেন এত বেশি ঠান্ডা পড়তেছে, তো তার জন্য কি করতে হবে, তার সেই ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে। সো এইভাবে আমরা রিসার্চটা বেস করতে পারি। লাইফ সায়েন্স বা বায়োলজির ক্ষেত্রে কি আমাদের এক্সারসাইজ করার পরে হার্টের উপর কি রকম এফেক্ট ফেলতেছে, এরকম মানে এক্সেট্রা এক্সেট্রা, আমি জাস্ট একটা প্যাটার্ন বললাম যে কি রকম থাকে। সো একদম যদি আমি ন্যাচারাল সায়েন্সে বলে, এখন দেখেন কি পরিমাণ ঠান্ডা এখন তো কারেন্টলি আছে অলমোস্ট 15 ডিগ্রি সেলসিয়াস, রাতের দিকে 10 ডিগ্রি তো নেমে যায়। সো কেন হচ্ছে এই প্যাটার্নটা, হুট করে বাংলাদেশে এরকম ঠান্ডা পড়ার কারণ কি? আগে তো হয়তো বা অনেক সময় অক্টোবর থেকে ঠান্ডা হতো, এখন হচ্ছে ডিসেম্বরের লাস্টে থেকে ঠান্ডাটা পড়া শুরু করে। কেন, প্যাটার্নটা কীভাবে, ক্লাইমেট চেঞ্জের কারণ হচ্ছে, এরকম একটা রিসার্চ আমরা করতে পারি। সো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আমাদের বেসিক্যালি রিসার্চগুলো করা হয়, এক এক সেক্টরে এক এক রকম। যারা ম্যাথমেটিশিয়ান আছে তারা নতুন ইকুয়েশন রেডি করে কিভাবে কি করতে হয়, ফিজিক্সের যারা আছে নতুন ওই যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে গতি নিয়ে কাজ করতেছে, সবাই অনেকে অনেক কিছু নিয়ে কাজ করতেছে। তো এই জিনিসগুলোই রিসার্চের মাধ্যমে আমাদের করতে হয়, শিখতে হয়। কি কি আমি যে যেটা বললাম বেসিক রিসার্চ প্রসেস, আমি যেটা বললাম আইডেন্টিফাই প্রবলেম, আমাদের প্রবলেমগুলো দেখতে হবে, রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করতে হবে, রিভিউ করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, অ্যানালাইজ ডেটা এবং রিপোর্ট ফাইন্ডিংস, যে জিনিসগুলো আমরা করে থাকি সেই জিনিসগুলো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইথিক্স ইন রিসার্চ। আপনার অবশ্যই ডেটা কালেকশন সময় অনেস্টি দেখাতে হবে। কিছু কিছু যে জিনিসগুলো ফেস হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আপনি যখন ডেটা কালেকশন করতে যাবেন অনেকে সিরিয়াসলি ডেটা কালেকশন ডেটাগুলো আপনাকে প্রোভাইড করে না। এক দুইটা সার্ভে করার পরে তারা নিজেদের মতন দিতে থাকে, না পড়েই দেওয়া শুরু করে। সো এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়। বাট ট্রাই করবেন যে তাদের কনভিন্স করে ডেটাগুলো কালেক্ট করা। আবার অনেকে কি করে নিজেরাই সার্ভে করে সেটাকে ডেটা এটাতে ডিসঅনেস্টি দেখায়, কারণ আপনি অ্যাকুরেট রেজাল্টটা কিন্তু শো করতেছেন না। প্লেগারিজম যেটা হয়, কয়েক বছর আগে যেটা হয়েছে দেখছি যে ডিউতে লেকচার হিসেবে বা প্রফেসর হিসেবে কাজ করতেছে, বাট তার পিএইচডি রিসার্চ কি হয়েছে, সে আরেকজনের পিএইচডি রিসার্চ দিয়ে সে নিজে সেটা শো করছে। প্লেগারিজমের একটা ব্যাপার থাকে। সো এইসব জিনিস আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যখন আমরা সার্ভে কালেক্ট করব, সেটা ইন্টারভিউ হোক, সেটা সার্ভের মাধ্যমে হোক বা যাই হোক, অবশ্যই রেসপন্ডেন্টের প্রাইভেসি আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি সেটা ক্লোজ মানে ডিসক্লোজ করে দেন, তার কিন্তু কোনো প্রাইভেসি থাকবে না, সেটা নিয়ে ডাটার মিসইউজ হবে, তার ইনফরমেশন মিসইউজ হবে। সো এই জিনিসগুলো আমাকে অবশ্যই রিসার্চ করার সময় মাথায় রাখতে হবে। তারপরে কি ইউজ ডেটা রেসপন্সিবিলিটি, অবশ্যই যেটা বললাম তাদের ডেটাগুলোকে আমরা অবশ্যই রেসপন্সিবল ভাবে প্রেজেন্ট করবো, কারণ তাদের ডেটাগুলো হচ্ছে একটা অলওয়েজ মনে রাখবেন রিসার্চের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেটাটা যখন আপনি ওয়াইজলি এবং রেসপন্সিবল ভাবে ইউজ করবেন, তখনই আপনার রিসার্চটা ভালো থাকবে এবং ভালোভাবে আপনি বিল্ড করতে পারবেন। আপনার স্ট্রাকচারটা থাকবে। একটা জিনিস দেখেন, যখন আপনার বেস ঠিক থাকবে, বেসটা যখন স্ট্রং থাকবে, আপনার যত যাই হোক আপনার কোনো কিছু ভেঙে পড়বে না। যদি আপনার একটা নর্মাল বেস থাকে, একটা নর্মাল ধাক্কায় সেই বেসটা ভেঙে যাবে। সো আমাকে আগে আমার বেসটা স্ট্রং করতে হবে। আমার বেস কি, রিসার্চের বেসটাই হচ্ছে ডেটা। সো ডেটাটা যদি আমার স্ট্রং থাকে, আমাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি একটা রিসার্চ রেডি করার জন্য আমাকে একটা টাইম ফ্রেম রেডি করতে হবে। এখন আপনি যদি 6 মাসের মধ্যে একটা রিসার্চ করতে চান বা একটা আর্টিকেল করতে চান, আপনাকে ওইভাবেই সিস্টেমেটিক অ্যাপ্রোচে আগাইতে হবে যে আমি কি কি নিয়ে কাজ করব, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। সো যত আপনাকে জিনিসগুলো হচ্ছে বেসটা ক্লিয়ার করে, ডেটার সবচেয়ে রিসার্চের সবচেয়ে লংগেস্ট পার্টটা হচ্ছে ডেটা কালেকশন বা ডেটা প্রসেস। যে কারণ আপনি ডেটা কালেকশন সময়টা অনেক বেশি লাগে। যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি দৈনিক হয়তো বা 20টা ডেটা কালেকশন করতে পারবেন ইন পার্সন। আপনি অনলাইনে যান, হয়তো বা আপনি দিলেন, অনেকে সিরিয়াসলি খুলেও দেখবেন আপনি কি পাঠাইছেন তাদেরকে।
আপনি তাদেরকে জোরাজুরি করার পরে তারা ওপেন করে দেখবে তাদের টাইম অনুযায়ী দেখবে। সো এই জিনিসটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা দিতে হয় আমাদের অনেক ডেটা কালেকশনের ক্ষেত্রে। সো এবং আমাদের অবশ্যই মেক শিওর করতে হবে তাদের প্রাইভেসি কখনো কখনো যাতে প্রাইভেসি লঙ্ঘন না হয়। আমাদের এই কোর্সে আমরা কিভাবে কি শিখবো, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্যাম্পলিংটা কিভাবে করতে হয়, অবশ্যই আমরা এই কোর্সে থাকবো। আমাদের নেক্সট 11টা ক্লাসই হবে। এইখানে আমরা কিভাবে কি শিখবো, রিসার্চ ডিজাইনিং কি করতে হবে, স্যাম্পলিং কিভাবে করতে হয়, কোশ্চেনারি ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়, এসপিএনএস এবং স্মার্ট পিএলএস এর বেসিকটা দেখাবো, এবং কিভাবে একটা প্রপার ওয়েতে রিপোর্ট এবং থিসিস রাইট করতে হয়। এখানে আপনার ইন্টারন্যাশনাল বা এপিএতে যেভাবে টেবিলগুলো লিখতে হয় আমরা কিন্তু অনেকে ফলো করি না। সো কিভাবে ফিগারগুলো লিখতে হয় সেগুলো আমরা ফলো করি না। সো সেই জিনিসগুলো আমরা প্রপার ওয়েতে শিখবো। হয়তো বা অনেকে জানেন অনেকেই জানেন না। সো আমরা সবাই এই জিনিসগুলো একদম ক্লিয়ারিফাই হয়েতে লাস্ট ক্লাস পর্যন্ত এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। এখানে আবার আরও কিছু জিনিস অ্যাড করবি, যেমন হচ্ছে আমরা এআই দিয়ে কিভাবে রিসার্চে এআই এর কিভাবে হেল্প নিতে পারি, আবার এআই আমাদেরকে কিভাবে এই রিসার্চগুলো ডেভেলপ করতে সাহায্য করবে। বাট যখন আপনার ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, এই দুটা জায়গায় হচ্ছে এআই আপনাকে সাহায্য করবে। বাট বাকি যেই স্টেপগুলো আছে রিসার্চ ম্যাথোডোলজি পার্টে হয়তো বা আপনি কিছুটা সাহায্য পাবেন, কিন্তু ডেটা অ্যানালাইসিসের যখন আপনি ওই সফটওয়্যার অ্যানালাইসিস করবেন তখন আপনি হেল্প নিতে পারবেন না। তারপরে হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ওভারঅল কিভাবে এআই এর সাথে ব্লেন্ড করে জিনিসগুলো করতে হয়, এআই কিভাবে আপনাকে অপর অল্টারনেটিভ দিবে, সেই জিনিসগুলো আমরা শিখবো। বাট স্টেপ বাই স্টেপ টোটালি আমরা এর উপরে যদি আহ, হয়ে যায়, চ্যাট জিপিটি বলেন আরো যা যা আছে, তাহলে কিন্তু আমাদের সেখানে আমাদের অরিজিনিটি থাকবে না। সো কিভাবে প্রপার ওয়েতে আমাদের রিসার্চগুলো আমরা লিখতে পারি, সাজাতে পারি, সেই জিনিসটা ওভারঅল আমরা শিখবো অ্যাজ এ, যার ফলে আমরা যে জিনিসগুলো দেখবো যে প্রপার ওয়েতে কিভাবে রিসার্চটা আমার দ্বারা একটা ফাইনাল রিসার্চ, আপনার একটা থিসিস বা পিএইচডি থিসিস পেপার অলমোস্ট 200-250 পেজের হয়। আবার যেই রিসার্চ যেই জার্নাল আর্টিকেল সেগুলো ম্যাক্সিমাম 30 থেকে 40 পেজের মধ্যে কমপ্লিট করতে হয়। সেখানে হচ্ছে স্পেসিং এর ব্যাপার থেকে কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করবো, আর জার্নাল আর্টিকেলের রাইটিং প্রসেস আর রিসার্চের থিসিস পেপার রাইটিং প্রসেস সেম, বাট জার্নাল আর্টিকেলগুলো আমরা কনসাইজ যাই, আর রিসার্চ বা থিসিস পেপার যেগুলো ওগুলো হচ্ছে ব্রড আকারে লিখতে হয়। সো এই যে ডিফারেন্সগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। সো এই কারণে একটু আমাদেরকে ধৈর্য ধরে প্রসেসগুলো ফলো করে শিখতে হবে। সো সো আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো আমি ধরে থাকতে হবে যে কিভাবে আমরা কি করতে পারি, এই জিনিসগুলো আমাদেরকে ফলো করে যেতে হবে, ধৈর্য সহকারে শিখতে হবে। এখন কারো কোনো কোয়েরিজ থাকলে একটু কাইন্ডলি বলবেন। আর অ্যান্ড আমি হচ্ছে রিসার্চ মেথোলজি নিয়ে একটা বই লিখতেছি, হোপফুলি এন্ড অফ দ্য দিস মান্থ আমি বইটা রেডি হয়ে যাবে। তো সেই বইয়ের হচ্ছে আমি আপনাদেরকে হয়তোবা পসিবল হলে শেয়ার করব, যদি পসিবল হয় সেক্ষেত্রে। কারণ এটা হার্ড কপি যাবে, তো আমি সফট কপির কোনো চিন্তা ভাবনা এখনো করি নাই, হার্ড কপির একটা প্ল্যান করতেছি বইয়ের। সো দেখা যাক কি হয়। সো ইনশাল্লাহ সব কিছু মিলে একটা কাজ করতেছি। তো আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে কোর্সে। তো কারো কোনো কোরিজ থাকলে একটু বলেন। আসসালামু আমি আলাইকুম। জানতে চাচ্ছি হ্যাঁ, যে ওয়ালাইকুম আসসালাম। আমাদের কি ক্লাস রেকর্ডিংটা কি দেওয়া হবে কিনা? অবশ্যই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং লাইফ টাইমের আচ্ছা, জন্য পাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার আমি হচ্ছে আমার আমার অনার্স মাস্টার্স এর আমার হচ্ছে আমি ইংলিশ ডিসিপ্লিন থেকে আসছি। তো এখন হুম, আমি যদি লিটারেচারের কোনো টপিক বা কোনো প্রবলেমকে যদি আমি কোয়ান্টিটিভ রিসার্চের দিকে আমি মুভ করতে চাই, তো সেইভাবে আমি থিওরির বাইরে গিয়ে কিভাবে আমি আহ, সেটা চিন্তা করতে পারি। একটু কাইন্ডলি আবার একটু আপনার কোশ্চেনটা বুঝি না, আবার একটু যদি রিপিট করেন আহ, প্লিজ। স্যার আমি বলতেছি যে আমার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ লিটারেচার। আচ্ছা আচ্ছা। আমি হ্যাঁ, ইংরেজি থেকে আমি গ্রাজুয়েশন শেষ করছি। তো এখন আমি এখানে যেহেতু আপনি দেখালেন তিনটা প্রসেস রিসার্চের, একটা কোয়ান্টিটিভ, কোয়ালিটেটিভ, আর একটা হচ্ছে মিক্সড মেথড। মিক্স মেথড। জি, আপনি বললেন যে কোয়ান্টিটিভ রিসার্চের হচ্ছে আহ, মানে ভ্যালুটা একটু বেশি, মানে জি জি জি। কম্পারেটিভ।
তো সেই ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু সাহিত্য, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে বিভিন্ন থিওরি দিয়ে সামনে মুভ করতে হয় বা থিওরি দিয়ে হ্যাঁ। আমাকে সামনে আগাতে হয়, থিওরি বেস। এখানে আমি কোয়ান্টিটিভ রিসার্চ খুবই কম দেখি বা ওরকম দেখিনি বললেই চলে এখন পর্যন্ত। হুম হুম তো স্যার এই ক্ষেত্রে আমার রিসার্চের ভ্যালুটাকে যদি আমি বাড়াতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে যদি কোয়ান্টিটিভ রিসার্চের দিকে আগাতে হয়, তো লিটারেচার বেস যে কোনো একটা প্রবলেম বা একটা টপিকে কিভাবে আমি স্যার সেটাকে নিয়ে সামনে আগাতে পারি? আপনার ক্ষেত্রে জাস্ট একটু এখানে একটু আপনারটা ইংলিশ বেস যেগুলো, সেই ইংলিশ লিটারেচার বেস বা বাংলা সাহিত্য বলি, ইংলিশ সাহিত্য বলি, ইসলামিক সাহিত্য বলি, এইসব জায়গায় হচ্ছে যেহেতু আপনার সাবজেক্টটাই ওরকম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোয়ান্টিটিভে যা, মানে কোয়ান্টিটিভ আপনার জন্য না, বাকি সব ক্ষেত্রে কোয়ালিটিভ। আপনার কেসে ইন ইন দ্য কেস অফ আপনার যেমন সাহিত্য রিলেটেড, লিটারেচার রিলেটেড যে টপিকগুলো, সেটা ইসলামিক হোক বা সংস্কৃত হোক, মানে যে কোনো লিটারেচার টাইপ যেই জিনিসগুলো সাবজেক্টগুলো আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কোয়ালিটেটিভ রিসার্চটাই মেন, বা প্রিভিয়াস স্টাডি নিয়ে, প্রিভিয়াস যেই লিটারেচারগুলো আছে, সাহিত্য আছে, ওগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে মেনলি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের জন্য কোয়ান্টিটিভ রিসার্চটা আসলে ওরকম ভাবে হ্যাঁ, মানে বাট আপনি হয় না ধরেন এখন। এখন কি যেটা হয় যে এখন সবাই কি হয় জানেন, যে সবাই ধরেন আপনি একটা অপরচুনিটি পাইলেন যে কোনো একটা রিসার্চের সাথে কাজ করে, সেখানে হয়তো বা আপনার আপনার বেস না, আপনাকে হয়তো বা একটা পোর্শনে দেওয়া হলো, আপনি ডেটা কালেকশনগুলো করে দেন, কালেকশন যে সার্ভেগুলো করে দেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ অনেক সময় আপনাকে হেল্প করবে। এখন কি হয় যে অনেকেই মাল্টিভার্স, মাল্টিপল জায়গায় নিজেদের স্টেপ, মানে পদচিহ্ন রাখার চেষ্টা করতেছে। সো এই ক্ষেত্রে আপনাকে কোয়ান্টিটিভ রিসার্চটাও কাজে দিবে। ধরেন আপনি ইংলিশ লিটারেচার না, আপনি ধরেন কোনো সোশ্যাল সায়েন্স রিলেটেড, ধরেন ওই যে আমি যেটা বললাম যে একটা রিসার্চ কাজ করতেছেন সোশ্যাল মিডিয়া ইফেক্টস অন ইউথ, এটা কিন্তু যে কেউ নিয়ে কাজ করতে পারে, আপনিও চাইলে আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোয়ান্টিটিভ ডেটা অ্যানালাইসিসটা লাগবে। জি সো স্যার। এইসব ক্ষেত্রে হচ্ছে আপনি মাল্টিপল থেকে দেখেন, আমার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মার্কেটিং, বাট আমি অলসো আমি সাপ্লাই চেনেও রিসার্চ রেডি করার চেষ্টা করতেছি, এইচআরও আমার কাজ করতেছি, ইকোনমিক্সের একটা পেপার নিয়েও কাজ করতেছি। সো মাল্টিপল জায়গায় আমি কিন্তু কাজ করার চেষ্টা করতেছি। সো এই জন্য যে একটা জায়গায় বেজে থাকবো সেটা না, আমাদেরকে ওভারঅল সবকিছু জানা লাগবে। জি আসসালামু স্যার। আলাইকুম। স্যার ধন্যবাদ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি হলাম লাইফ সায়েন্সের মানে ফিশারিজ ব্যাকগ্রাউন্ডের। আমি জি জি। বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করতে হয়, যেমন একটা এক্সপেরিমেন্ট সেট করলাম, হুম। এই এক্সপেরিমেন্টের ডাটা কালেকশন করে এখান থেকে একটা রিসার্চ পেপার আমাকে হ্যাঁ। করতে হবে। এই ধরনের কোনো ক্লাস কি আপনারা করাবেন বা এই ধরনের কোনো ডকুমেন্ট কি সাপ্লাই দিবেন? হুম, আমি বলি আপনার, আমাদের যেই জিনিসটা হচ্ছে আমাদের রিসার্চ কিভাবে রেডি করে রাইট করতে হয়, এখন এটা কিন্তু সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড এক না। আমরা যখন পিএইচডি করছি ক্লাসগুলোতে, আমাদের যখন রিসার্চ মেথডোলজি ছিল কোর্সে, সবার কিন্তু এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডে ছিল, সবার কিন্তু একটা সিঙ্গেল ক্লাসেই সবার ক্লাস দেওয়া হয়েছে। এখানে কি আপনার বেসিকটা কিভাবে আপনি রিসার্চটা দাঁড় করাবেন, কিভাবে আপনার রাইটিংগুলো করতে হবে, এখানে কিন্তু ওই ধরে ধরে দেখানো হয় নাই যে আপনার এই জায়গাটা কিভাবে করবেন, ওই জায়গাটা কিভাবে করবেন। এটা আমরা বেসিকটা দাঁড় করাবো যে কিভাবে আপনার স্ট্রং ওয়েতে আপনি রাইট আপটা করতে পারেন। আমাদের প্ল্যানটা হচ্ছে রাইট আপটা স্ট্রং করা, আইডিয়া সবকিছু আপনার, স্ট্রং কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা ইনপুট দিব। ওকে। জি জি। আর কারো কোনো কোয়েরিজ? আর ক্লাসগুলো কতক্ষণ হবে, মানে 1 ঘন্টা বা এরকম কিছু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা? হ্যাঁ, এবং এর মাঝে কথা আছে, যদি ক্লাসে কারো কোয়ারিজ থাকে 100 টাইমস আমরা আমার বুঝাইতে কোনো প্রবলেম নাই। যতক্ষণ পর্যন্ত না আপনি না বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝিয়ে যাব। এইখানে যেমন ফার্স্ট ক্লাস থেকে যে ফার্স্ট 2-4টা ক্লাস যেটা যেটা বললাম লিটারেচার রিভিউ পর্যন্ত, সেইগুলোর মধ্যে আমরা প্রপার আমাদের পেপার কিভাবে করতে হয় সেটাও জানবো, সেই সাথে আমাদের রিসার্চ প্রপোজাল কিভাবে রেডি করতে হয় সেটাও জানবো, এই 4টা ক্লাসের ব্লেন্ডেই। আর 2 3 4? 2 3 4 5 2 3 প্রথম 4। নেক্সট 4টা ক্লাস যেটা। ঠিক আছে, থাকি। জি জি। এই যে রিসার্চ ডিজাইন কিভাবে করব, আর সেই সাথে আমার রিলেটেড এন্ড রিলেভেন্ট টেস্ট কি কি করব, আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, জি ওই জিনিসগুলোও তো আসবে মনে হয়। হ্যাঁ, ওটা ওই যে আমি বললাম ওই বেসিক যে জিনিসগুলো সেইগুলা জেনে যাবেন এখান থেকেই, যে কি কি টেস্ট করতে হয় আর মেইন যদি হয় আপনার যে স্ট্যাটিস্টিক্যাল যে সফটওয়্যার ইউজ করে যে টেস্টগুলো, ওগুলোর জন্য তো আমাদের ওই যে জিনিস আমরা যে 2টা সফটওয়্যার নিয়ে কাজ করি, ওই সফটওয়্যার তো আছেই।
সো এই জিনিসগুলো, বাট বেসিক যে জিনিসগুলো, অ্যাকচুয়াল যে জিনিসগুলো লাগে রিসার্চ করার জন্য, মানে রিসার্চের ডেটা অ্যানালাইসিস জন্য, সেই জিনিসগুলো আমি প্রোভাইড করে দেবো, এবং আপনারা ওটা শিখবেন এখান থেকে। জি প্লিজ, আপনি জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ম্যাম, প্লিজ। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে রিসার্চ মেথোডোলজি এবং পুরো প্রক্রিয়ার মধ্যে এখন বর্তমান যুগে এআই টা খুব ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, জি জি। তো এক্ষেত্রে আমরা কি কি এআই ইউজ করতে পারি এবং এর ইউজের হ্যান্ডি গুলো কি আপনারা একটু আমাদেরকে গাইডলাইন দিবেন, অ্যাপার্ট ফ্রম ডিসক্রিপটিভ বর্ণনা নো নো ছাড়াও নো, আর কি। আমি বলি ম্যাম আপনাকে, ওই যে বললাম এআই কিভাবে আমাদেরকে হেল্প করে, যে যেমন হচ্ছে লিটারেচার রিভিউর ক্ষেত্রে কিছু এআই সফটওয়্যার আছে, সেগুলো আমাদেরকে কিভাবে হেল্প করবে, সেই জিনিসগুলো আমরা আইডিয়া দিয়ে দিব এই ক্লাসেই। আচ্ছা, তাহলে যেন আমরা ওই এআই গুলো ইউজ করতে পারি, হ্যাঁ তাহলে এক হ্যাঁ হ্যাঁ, সুবিধা ওই হয় because, ওই জিনিসগুলো জি। কিভাবে ইউজ করতে পারেন সেই জিনিসগুলো আমরা শিখিয়ে দিব। আবার ওই যে টার্নিটার্নের ইউজ টার্নিটিনের গুলো, জন্য তো যে বললাম, গ্রামাটিক্যাল। যেটা হচ্ছে এপিএ রেফারেন্সিং, আপনার যতক্ষণ পর্যন্ত আপনি প্রপার ওয়েতে করতেছেন, ইউ ক্যান ইউজ গ্রামারলি প্রপারলি। আপনার একটা 250 পেজের একটা রিসার্চ লেখা, মানে আমি পিএইচডি পেপারের কথাই বলতেছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা হিউম্যান, এরর থাকবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কোনো না কোনো একটা সফটওয়্যারের হেল্প নিতেই হয়। বাট আপনি নিতেই যদি, হবে, জি। হ্যাঁ সেক্ষেত্রে কি একটা হচ্ছে কোয়েলবট, গ্রামারলি, এরা কি করে, এরা হচ্ছে আপনাকে গ্রামাটিক্যাল মিস্টেকগুলোকে প্রপার ওয়েতে একটু সুন্দর করে লিখে দেবে। আর এআই কি, এআই তো যদি আমি পুরো চাইলে আমি এখন পুরো একটা পেপার কিন্তু এআইতে লিখতে পারি, বাট সেক্ষেত্রে কি হবে, সেটা কিন্তু আমাকে, আমার আইডিয়া না, সেটা এআই এর আইডিয়া। আমার আইডিয়া যখন আমি নিয়ে কাজ করব, ওটা এআই এর মাধ্যমে কিভাবে আমাকে কিছুটা লাইফটা ইজি করবে, সেই জিনিসগুলো আমরা দেখবো। দ্যাটস দ্য থিং। না না, সেটাই আর কি, মানে আসলে আমাদের ধারণাগুলো আমরা এআই এর হেল্প নিয়ে কিভাবে একটু গুছিয়ে লিখবো, তার কারণ হচ্ছে সেই যে আমাদের জিনিসটাই। সুপারভাইজাররা তো আমাদের আর্টিকেল ধরেই ধরতে পারেন যে আসলে আমরা কতটুকু আমরা লিখেছি আর কতটুকু এআই লিখেছে, তো ডেফিনেটলি এখানে ফাঁকি ডেফিনেটলি, দেওয়ার সুযোগও নাই সুযোগ আসলে। নাই। না না, হ্যাঁ, থ্যাংক ওই ইউ। যে আপনি কিভাবে জি জি। জিনিসগুলো হচ্ছে আপনার আইডিয়া, আপনি একটা জিনিস প্রপার ওয়েতে লিখলেন, সেটাকে আপনি গ্রামারলি দিয়ে সুন্দর করে, সেন্টেন্স ওয়াইজ সুন্দর করে বা করলেন। বাট আপনি যখন নিজের আইডিয়াটাকে আপনি যখন প্রেজেন্ট করতেছেন, সুপারভাইজার সেটা বুঝে যাবে। বাট যখন আপনি এআই এর আইডিয়া প্রেজেন্ট করতেছেন, তার ধরতে 1 মিনিটও লাগবে না। সো ওই না জিনিসগুলো। না, ধরে ফেলেন, ওনারা ধরে ফেলেন, রাইট। জি জি। জি জি, এটা আমি দেখেছি। জি ভাইয়া, থ্যাংক ইউ। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ আমরা কোনো কোনো পার্ট অফ, মানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, তো এগুলার কোনো পার্ট যদি আমরা লিখে কাজ করে আপনাদের একটু হেল্প নেই, মানে কোর্সের অবশ্যই, বাইরে যে একটু আমি বলি, দেখে এটা রাখার বলি, জন্য, আপনি যদি চান একটু যে সম্ভব আপনার কিনা? কি বলে এটাকে, টার্নিটিনি স্কোরও আমি আপনাকে চেক করে দিতে পারবো, ইটস জি ওকে। জি জি, মানে আমি এনি টাইম। সুপারভাইজারকে সাবমিট করার আগে হয়তো আপনাদের একটু হেল্প পেলে হ্যাঁ, ওই আমাকে, আমি আমার কনফিডেন্টলি আমি বলি, সাবমিট আমার করতে ইমেইল, পারতাম। আমার হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে ওইখানে, পার্সোনালি যা কোনো কোনো প্রবলেম হলে সেখানে অল পাওয়া যাবে। হয়তো বা সাথে সাথে আমি রিপ্লাই দিতে পারতেছি না, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন এরকম। এটা আমি, আচ্ছা, জি। থ্যাংক ইউ সো মাচ, সো নাইস অফ ইউ। থ্যাংক থ্যাংক ইউ ইউ। ম্যাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবং আরেকটা জিনিস একটু আপনাদেরকে শেয়ার করি, যখন হচ্ছে কেউ, ডেফিনেটলি যে ম্যাম যেটা বললো যে সুপারভাইজারের সাথে যখন করা, হয়তো বা আপনি বুঝতেছেন না আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা কোথায়, বা আপনার কোনো কোনো কিউরিস থাকতে পারে, সেক্ষেত্রে অলওয়েজ ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি অলওয়েজ আপনাদের জন্য আছি। যখন আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা আমাকে এনি টাইম আস্ক করতে পারবেন। ক্লাসের বাইরেও আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, ইমেইলে দেওয়া আছে, এনিওয়্যার ইউ ক্যান ফাইন্ড মি। ইউ ক্যান আস, মনিরা ম্যাম আছে এখানে, তারপরে জাভেদ ভাই আছে, ওনাদেরকে এই জিজ্ঞেস করতে পারেন। আমাদের প্রিভিয়াস ক্লাসে অনেকের, তাদেরকে আমি কিভাবে হেল্প করেছি সেই জিনিসটা আপনারা জানতেই পারবেন। সো আই এম রেডি টু ওয়েলকাম। আমি কোনোরকম ট্রেডিশনাল কোনো ইনস্ট্রাক্টর না, যে না ক্লাসের বাইরে কোনো নাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি হয়তো বা বয়সে আপনাদের থেকে অনেক ছোট, তো সো ওই কারণে আমি একটু চিল মাইন্ডের, সো এটা নিয়ে কোনো নেই। কারণ আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড একদম আহ, একসাথে শুরু করছি, মানে কোনো গ্যাপ দেইনি, যার কারণে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি পিএইচডিটা শেষ করতেছি, যার কারণে হয়তো বা মনে হতে পারে অনেক সিনিয়র, আই এম নট দ্যাট মাচ সিনিয়র। সো দ্যাটস দ্য থিং।
জি ভাইয়া, মানে আপনি কোথায় করছেন, মানে পিএইচডি আমার কোথায় করছেন? পিএইচডি হচ্ছে মালয়েশিয়াতে করতেছি, মানে আমার জাস্ট ফাইনাল ডিফেন্সটার অপেক্ষায় আছি। ফাইনাল ডিফেন্সের ডেট পড়লে আমার পিএইচডিটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি তুন আব্দুর রাজ্জাক, ইউনিরাজ্জাক। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো, আমিও মালয়েশিয়ার আন্ডারে আছি। জি, তাহলে নাইস। আমার মনে হয় যে আপনার একটু গাইডেন্সটা আমার ভালোই অবশ্যই কাজে অবশ্যই লাগবে। অবশ্যই থ্যাংক অবশ্যই। ইউ জি। আসসালামু আলাইকুম। জি, আর কারো কোনো কোয়েরিজ আছে কাইন্ডলি জানাবেন। যদি না থাকে আমি একটা জিনিস একটু শেয়ার করতেছি আপনাদেরকে। উম, জি, স্ক্রিন দেখা যাচ্ছে আবার? ওকে, দেখবেন এইখানে সবাই, আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিব। এখানে আপনার ফুল নেম লিখবেন, ইমেল, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট কোন বা ডেজিগনেশন যেটা থাকে সেটা লিখবেন, এবং কোথায় যদি অর্গানাইজেশন ইউনিভার্সিটি যেটাই হোক সেটা এখানে লিখবেন। কাইন্ডলি সবার ইনফরমেশনগুলো দরকার। অ্যাজ কোনো কিছু দরকার হলে আমি ইমেল করব। আর সবার সাথে সবার কানেক্টিভিটির কারণ হলো অনেক সময় যেটা হয়, এখান থেকে আমরা একটা রিসার্চ কমিউনিটি করতে পারি। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে দুই তিনজনের ব্যাকগ্রাউন্ড মিলে গেল, সেক্ষেত্রে কি আপনারা কয়েকজন মিলে একটা আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবে। সো এই কারণে আমাদের এই ইনফরমেশনগুলো শেয়ার নিয়ে রাখা আর আমাদের কমিউনিটি বেসড করা, যাতে আমরা ইন ফিউচার একসাথে কাজ করতে পারি, বা কোনো একটা কোয়ারিজ থাকলে সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সো এই জিনিসটা আমরা একটু মেনটেন করবেন সবাই কাইন্ডলি। আমি লিঙ্কটা শেয়ার করে দিব, যে কজন আছেন সবাই সব কিছু ফিল আপ করবেন পুরোটা, কোনো সেকশন বাদ দিবেন না কাইন্ডলি। এই জিনিস একটু মাথায় রাখবেন। আর এম ব্যাচ 1 আমি এটা শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের পরেই সবাই এটাতে সবার নাম আইডি থাকবেন। আর আমাদের ক্লাসগুলো হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার সকাল রাত 8টা থেকে। তো এটা, আর যদি কোনো ক্লাস আমি মিস দেই বা কোন ক্লাস বাদ দেই সেটা মানে সিকোয়েন্স ওয়াইজেই চলে যাবে। যদি হোপফুলি কোনো ক্লাস বাদ হবে না, কারণ এখানে সফটওয়্যারের কোনো কাজ নাই যেহেতু। সো সেই ক্ষেত্রে আমি কোনো জায়গায় গেলেও সেটা আমি আমার ল্যাপটপ নিয়ে গিয়ে ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে জিনিসগুলো মেনটেন করবেন। কারো কোনো কোয়েরিজ থাকলে নিজেরাও যদি আপনাদের মধ্যে কমিউনিটি বিল্ড আপ করবেন, কারণ কমিউনিকেশন করলেই আপনারা আপনাদের কিউরিজগুলো জানতে পারবেন। এবং সব সময় আমি, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক এনি টাইপ অফ কোশ্চেন, ইউর ব্যাকগ্রাউন্ড রিলেটেড এনিথিং। আমি আমার যথেষ্ট সাধ্য মতন চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া। জি জি, অবশ্যই ম্যাম। ভাইয়া, আমি একটা ইউনিভার্সিটিতে আছি অ্যাজ এ লেকচারার। জি তো রিসেন্টলি ওর একটা কোম্পানি আমাদের ভার্সিটিতে ভিজিট করলো, নরিশ নামের। তো জি ওরা বলছিলেন যে মালয়েশিয়াতে পিএইচডি করা যায় তিন ভাবে। একটা হচ্ছে ফুল অনলাইন বেসড, একটা হুম, যে, আর একটা হচ্ছে হাইব্রিড। মানে হ্যাঁ, আপনি এখানেও থেকেও করতে পারবেন, ওখানে যে আপনার এই যে আমারটা হাইব্রিড, আপনার আমারটা থেকে কিন্তু হাইব্রিড। আচ্ছা, এইটার মানে মানে আমি আসলে খুব পার্সোনাল কোয়েশ্চেন করছি, মানে ভ্যালু কতটুকু আপনার? ভ্যালু হচ্ছে, শোনেন, পিএইচডিতে আপনার আপনার রিসার্চ যতটা হুম যতটা আপনি বেশি গুরুত্ব দিয়ে করবেন। এখন দেখেন একটা হুম, একদম ইজি টু অ্যান্সার দেই। আপনি যখন হচ্ছে ওইখানে থেকে করতেছেন, আপনার কিন্তু পিএইচডিতে 3টা সেমিস্টার, 2টা সেমিস্টারে 3টা ক্লাস হবে। রিসার্চ মেথোডোলজি, হুম, ডেটা কালেকশন কিভাবে, ডেটা রিলেটেড, আর একটা হচ্ছে যে আমরা যেই কিভাবে রিসার্চ সাজাতে হয়। 3টা কোর্স, 3টা ক্লাস ওয়ার্ক। এই 3টা ক্লাস ওয়ার্ক তারা কিভাবে করতেছে, তারা ইন ক্লাসও করতেছে, সাথে সাথে অনলাইনেও নিতেছে। শেষ। তারপরে কিন্তু আপনার যেই ডিফেন্স হবে, যেই সবকিছু সবকিছু গুগল মিটে হবে। কোনো ইন পার্সন কোনো কিছু হবে না। এটা শুধু মালয়েশিয়া না, ওয়ার্ল্ড ওয়াইড এখন এরকম, কোভিডের পর থেকে সব এরকম চলে গেছে। আমি যাদের সাথেই যোগাযোগ করতেছি দেখতেছি সবাই, ইউএসএ তো সেম, জুমে বসতেছে। কারণ কি হয়, সেটা যে জুম বা গুগল মিটে বসলে কি হয়, মাল্টিপল ইনস্ট্রাক্টর বা মাল্টিপল আপনার যেটা বলে এক্সামিনার সেখানে বসে আপনার ভাইবাগটা দেখতে পারতেছে। সো এই কারণে এরকম হয়ে গেছে। এটার কোনো ডিফেক্ট বা আমি কোনো কিছু দেখতেছি না। দ্যাটস দ্য আচ্ছা, থিং। থ্যাংক ইউ সো মাচ। জি, ওয়েলকাম।
অ্যান্ড মালয়েশিয়াতে পিএইচডি হচ্ছে, মালয়েশিয়া কিন্তু এখন পিএইচডি মানে মালয়েশিয়ার এডুকেশনের ভ্যালু কিন্তু বাংলাদেশে এখন অনেক। কারণ মালয়েশিয়া কিন্তু এমনি এমনিই কিছু দু একটা ইউনিভার্সিটিতে হয়তো বা তারা ফ্রড করে, বাট বাকি সব ইউনিভার্সিটি মোটামুটি ভালো। এবং মালয়েশিয়াতে একটা জিনিস যে আপনার স্কলারশিপের চান্সটা কম দেয় ওরা, বাইরে চায় না, এবং হচ্ছে নিজেদের মানুষ বাদ দিয়ে কারোর স্কলারশিপ দিতে চায় না, এটা হচ্ছে একটা জিনিস। আচ্ছা, বাট ওনারা বলছিলেন যে বেসড অন আওয়ার পেপারস ওরা নাকি স্কলারশিপটা হচ্ছে আপ ডাউন করে আর কি, মানে ইজ ইট? না না না, এটা আমি নিজের কথা বলতেছি। আমি হ্যাঁ। স্কলারশিপ কখনো কোনো ইউনিভার্সিটি দেয় না। মানে আমি মালয়েশিয়া থেকে যারা যারা করতেছে হুম। তারা কখনোই, মানে যেটা সেটা আপনার গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, কেউই দিচ্ছে না। মানে ওই চায়না সিটিজেন এবং হচ্ছে ই সিটিজেন, মানে ওদের মালয়েশিয়ার অরিজিন বাদ দিয়ে কাউকে দেয় না। হ্যাঁ, ওরা বলছিল মানে চায়নাদের হচ্ছে একটু ডিমান্ড ওখানে অনেক বেশি আর কি। বাট ম্যাক্সিমাম আমার ব্যাচেই তো আমাদের সাথে হ্যাঁ। চাইনিজ স্টুডেন্টরাই বেশি ছিল। তো ওদের হয়তো বা দিয়েছে, ওরা কিন্তু সব কিন্তু ওই যে অনলাইনে করছে, আচ্ছা, ম্যাক্সিমাম অনলাইন, ওদের সবকিছু অনলাইনে। বাট কেন ওনারা বললো যে আমাদের যে টেইলর ইউনিভার্সিটি 30%, সেগি দিচ্ছে মনে হয় 55? আপনি আমি অ্যাপ্লাই করেন, তারপর আপনি প্রসেসটা বুঝে যাবেন। এটা আচ্ছা, হচ্ছে কি, আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য এটা বলে থাকে। ওকে। আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি তারা ডিরেক্টলি বলছে যে স্কলারশিপের কোনো পসিবিলিটি নাই, সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এনরোল, আদারওয়াইজ নট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি, ওয়েলকাম। সো জি, কারো কোনো কোয়েরিজ আছে আর একটু জানাবেন প্লিজ। কাইন্ডলি কেউ একজন স্ক্রিনে রাইট করতেছেন, প্লিজ এটা একটু করবেন না। সো আজকের ক্লাসটা হয়তো অনেক রিল্যাক্সে যাবে, কিন্তু নেক্সট ক্লাসগুলো আপনাদেরকে ইয়োর সিট বেল্ট টাইটেন করেই বসতে হবে, কারণ জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমরা যাব। সো হোপফুলি ইনশাল্লাহ একটা ভালো কিছুই আমরা ইনশাল্লাহ আগাবো। সো এই আশাই থাকবে সবার প্রতি। আমি হচ্ছে ওই যে ইশার স্প্রেড এক্সেল শিটের যে লিঙ্কটা, গুগল স্প্রেডশিটের, সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন। আর আমি এখন হ্যান্ড ওভার করে দিতেছি আমাদের এল এর অ্যাডমিনের কাছে, কিভাবে আপনারা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস দেখতে পারবেন সেই জিনিসটা সে শেয়ার করবে আশিক ভাই। তো আমি তার কাছে হ্যান্ড ওভার করে দিতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রেকর্ডেড ক্লাস আমরা ইনশাল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা পোর্টালে আপলোড করে দিব, এবং কিভাবে দেখতে হবে প্রসেসটা আমি গ্রুপে একটা ভিডিও দিয়েছি, ওটা দেখে ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন। এরপর যদি কোনো ইস্যু থাকে আমি ইনশাল্লাহ সবার সাথে কথা বলে সলভ করে দিব। জি, আমি গ্রুপে ই প্রোভাইড করে দিয়েছি, কাইন্ডলি ওইখানে গিয়ে সবাই তাদের সব কিছু প্রোভাইড করে দেবেন। আমি অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি লিঙ্কটা। জি, আর কারোর যেহেতু কোয়ারিজ না, ইনশাল্লাহ ফ্রাইডে থেকে আমাদের ফুল ফেস ক্লাস শুরু হচ্ছে, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। কারো কোনো কোয়ারিজ, কোনো কোশ্চেন থাকলে নোট ডাউন করে রাখবেন। ও আরেকটা জিনিস, সবাই ক্লাসে নোট ডাউন করবেন, এই ক্লাসগুলোতে একটু ইম্পর্টেন্ট, যেহেতু এগুলোতে সফটওয়্যারের যেহেতু কাজ নেই, একটু কষ্ট করে নোট ডাউন করবেন। কখন কি কিউরিজ আপনারা ভুলে যান বা যদি থাকে, সেটা তো অবশ্যই নোট ডাউন করলে আপনাদেরই সুবিধা হবে। সো মেক শিওর দ্যাট। তাহলে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।